ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা প্রবাবিলিটির ফার্স্ট এক্সারসাইজটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমরা সম্ভাবনা চলক বা র্যান্ডম ভ্যারিয়েবল আর ওর বিভাজন ছক ওইটার উপরে আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিক হবে র্যান্ডম ভ্যারিয়েবল বা সম্ভাবনা চলক। তাহলে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন মানে সম্ভাবনা চলক এবং তার বিভাজন। তাহলে প্রথমে আমরা র্যান্ডম, তারপরে ভ্যারিয়েবল আর ডিস্ট্রিবিউশন এই তিনটি ওয়ার্ড সম্পর্কে জানব। র্যান্ডম শব্দের অর্থ কি? র্যান্ডম মানে সমসম্ভব, সমসম্ভব। আর ভ্যারিয়েবল মানে আমরা জানি চল, আর ডিস্ট্রিবিউশন মানে বিভাজন। এবারে এইগুলোর আভ্যন্তরীণ মিনিংসটা একটু বলি। সমসম্ভব মানে কি? যে সমস্ত এক্সপেরিমেন্ট করলে দুই বা ততোধিক ফলাফল সম্পর্কে আমরা অবগত থাকি, কিন্তু যতক্ষণ না পরীক্ষাটা সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত তার ফলাফল সম্পর্কে আমরা নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারি না। যেমন কয়েন টস করলে হেড অথবা টেল দুটো রেজাল্টের যে কোনো একটা আসবে, কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা তো ফিক্সড বলতে পারবো না। তাহলে এই ধরনের পরীক্ষাকে র্যান্ডম পরীক্ষা বলা হয়। বা ছক্কা চালনা করলে যতক্ষণ ছক্কাটা ঘুরবে আমাদের ব্রেনে তখন 1 2 3 4 5 6 এই রেজাল্টগুলো ঘুরবে, কিন্তু যখন স্থির হবে তখন আমরা দেখে বলবো একটি এলো। তো ওই রকমই এই ধরনের পরীক্ষাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয়। এবার আসি, এই র্যান্ডম বা সমসম্ভব যে এক্সপেরিমেন্ট পরীক্ষা, এর লিংক প্রবাবিলিটির মধ্যে থাকে। প্রবাবিলিটি তার মানে সম্ভাবনার সঙ্গে এটা যুক্ত থাকবে। ওকে। আর ভ্যারিয়েবল মানে চল। চল বলতে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বিভিন্ন মান গ্রহণ করার ক্ষমতা থাকবে। এবারে ওই চলটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হতে পারে, আবার ডিসক্রিট ভ্যারিয়েবল হতে পারে। কন্টিনিউয়াস মানে পরিবর্তনশীল, আর আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন। ডিসক্রিট মানে বিচ্ছিন্ন। তাহলে এখানে দেখো, আর ডিস্ট্রিবিউশন মানে বিভাজন। বিভাজন মানে ছকের আকারে আমরা দেখাবো শেষে। এবার আসি, এই অধ্যায়টার উপরে গুরুত্ব কতটা বা এটা জানবো কেন? দেখো, এই প্রবাবিলিটিটাকে কি বললাম? প্রবাবিলিটি যদি উন্নত বিকাশ ঘটাতে চাই, কি বললাম? এটাকে আরো আমরা বিকাশ করব আর কি। প্রবাবিলিটিটা যেমন ক্ষুদ্র পরিসরে না রেখে আরো বিভিন্ন সমস্যাকে সমাধান করার যদি বিকাশ এভাবে আমরা করি, তাহলে এই বিকাশের ক্ষেত্রে এই প্রবাবিলিটি থেকে যে নমুনা দেশ আসে, নমুনা দেশ, সেই নমুনা দেশের মধ্যে যে এক একটি পদ থাকে, নমুনা বিন্দু, সেই নমুনা বিন্দুকে বাস্তব সংখ্যার সেটে প্রকাশ করা হয়। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ভালো হবে। যেমন একটা কয়েন দুবার টস করা হলো। একটা কয়েন দুবার টস করলে দেখো হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল, এই যে নমুনাগুলো এলো, এটা যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এস, তাহলে এই এসটাকে আমরা বলি নমুনা দেশ। নমুনা দেশ বা স্যাম্পল, স্যাম্পল স্পেস বলি। আর এইগুলোকে বলি নমুনা বিন্দু। এক একটি, এই এক একটি ঘটনা এক একটি নমুনা বিন্দু। আর এই টোটাল এই যে সেটে প্রকাশ করলাম,
এগুলো হচ্ছে নমুনা দেশ। এবারে এই প্রবাবিলিটির বিকাশ ঘটাতে গিয়ে এই নমুনা দেশের এই যে নমুনা বিন্দুগুলি, ওই নমুনা বিন্দুগুলিকে বাস্তব সংখ্যার সেটে প্রকাশ। কিরকম? যেমন এখান থেকে এই হেড পড়ার সংখ্যাটা যদি আমি ওই বাস্তব সংখ্যার সেট, ধরো বাস্তব সংখ্যা একটা আমি x ধরে নিচ্ছি, দিয়ে এখানে লিখছি x হলো নমুনা বিন্দুগুলোতে হেড পড়ার সংখ্যা, নমুনা বিন্দুগুলির নমুনা বিন্দুগুলির মধ্যে হেড পড়ার সংখ্যা। আচ্ছা দেখো তো, x সমান আমরা যখন 0 লিখব, তার মানে হেড কোথায়? না, এটা তো নাই হেড। হেড পড়াটাকে আমি সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, তাহলে এখানে 0 আসবে। তার মানে দুটো 10, তাহলে x সমান 0 হলে এই নমুনা বিন্দুটা প্রকাশ করছে। x সমান যদি 1 দিই, তার মানে x মানে হেডটা, তাহলে এখানে হেড একটা, তাহলে এটা আর এটা দুটো নমুনা বিন্দু আসবে, মানে HT আর TH। তার মানে একটি বাস্তব সংখ্যা দিয়ে দুটো নমুনা বিন্দু প্রকাশ হলো। একইভাবে একটি বাস্তব সংখ্যা দিয়ে কি বললাম আমরা? একটি বাস্তব সংখ্যা দিয়ে দুটো নমুনা বিন্দু আর একটি বাস্তব সংখ্যা দিয়ে একটি নমুনা বিন্দু এখানে প্রকাশ করা হলো। আবার যখন x সমান 2 দেব, এই 2 একটা বাস্তব সংখ্যা, এই 2 বাস্তব সংখ্যা দিয়ে আমার দুটো হেড, তাহলে এটা একটা নমুনা বিন্দু প্রকাশ হলো। তাহলে এই যে নমুনা দেশের মধ্যে যে নমুনা বিন্দুগুলো, সেই নমুনা বিন্দুগুলোকে আমরা বাস্তব সংখ্যা সেটের মাধ্যমে প্রকাশ করলাম। এই বাস্তব সংখ্যাকে সেটের মাধ্যমে যে প্রকাশ করলাম, বা এটাকে জাস্ট এই আকার থেকে এই বাস্তব সংখ্যার সেটে জাস্ট রূপান্তর করে দিলাম, তাহলে এই রূপান্তর এইটা হচ্ছে আমাদের ওই র্যান্ডম ভ্যারিয়েবল। ব্যাস মনে রাখতে পারবে, র্যান্ডম ভ্যারিয়েবল মানে কি? যে নমুনা দেশের নমুনা বিন্দুগুলোকে বাস্তব সংখ্যার সেটে প্রকাশ করা। এবারে এক একটি বাস্তব সংখ্যা এক বা একাধিক নমুনা বিন্দুকে নোট করতে পারে। এবারে বাস্তব সংখ্যার সাধারণ আকার x সমান যদি a ধরি, তাহলে a এক বা একাধিক একাধিক নমুনা বিন্দু প্রকাশ করবে। ওকে, এবার আসি এই যে স্যাম্পল স্পেসের নমুনা বিন্দু যে এটা আনলাম, এটা দরকার কি বা সুবিধাটা কি? এর প্রধান সুবিধা হচ্ছে ওই যে আমরা বীজগাণিতিক তথ্যাবলী বা বীজগাণিতিক সূত্রাবলী বা আরো যে তথ্যগুলো বিভিন্ন, তার অ্যাপ্লাইটা সঠিকভাবে করতে পারবো। তার মানে কি? বীজগাণিতিক নিয়ম অথবা বিভিন্ন তথ্যাবলী অ্যাপ্লাই, শর্টে লিখছি অ্যাপ্লাই, মানে এদের প্রয়োগটা খুব সহজভাবে এটার সাহায্যে আমরা করতে পারবো। ক্লিয়ার? আর একটা বলি, এই যে x দ্বারা এই যে 0 1 2 এগুলো বুঝালো, এই 0 1 2 এইগুলোকে বলা হয় স্পেকট্রাম। কি বলা হয়? স্পেকট্রাম। মানে 0 থেকে 1 বাস্তব সংখ্যার যেটা রেঞ্জ এলো,
তাহলে এক্স যে মানগুলো গ্রহণ করলো সেগুলো তো ভ্যারিয়েবল। সে জিরো গ্রহণ করেছে, 1 করেছে, 2, ওইগুলো এক একটি ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলের যে রেঞ্জটা থাকে, রেঞ্জ বা বিস্তার যেটা থাকে, সেই রেঞ্জের মধ্যে যেগুলো পাবো সেগুলোকে বলা হয় স্পেকট্রাম। আর স্পেকট্রামের এটি এক একটি বিন্দু বলে। তাহলে এখানে আমার এক্স যে স্পেকট্রামটা বোঝালো, সেখানে স্পেকট্রাম হলো 0, 1, 2। 0 বাস্তব সংখ্যা দ্বারা একটা নমুনা বিন্দু, 1 বাস্তব সংখ্যা দ্বারা দুটো নমুনা বিন্দু, 2 বাস্তব সংখ্যা দ্বারা একটি নমুনা বিন্দু প্রকাশ হলো। ক্লিয়ার? তাহলে আমরা সম্ভাবনার যে চলকটা এবং তার কি সুবিধা, এবং এর থেকে এটার নামকরণ একটা দিলাম স্পেকট্রাম, এটা মাথায় রাখলে ওকে। নেক্সট দেখো, এই যে চল বা র্যান্ডম ভ্যারিয়েবল বললাম, এই র্যান্ডম ভ্যারিয়েবল এবার টাইপটা দেখো। র্যান্ডম ভ্যারিয়েবল এর টাইপ করলে একটা ডিসক্রিট হয়, ডিসক্রিট মানে বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে এটা বিচ্ছিন্ন হবে, আর কন্টিনিউয়াস মানে কি, যেটা আমরা বাংলাটা কি বলবো, কন্টিনিউয়াস মানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল। আচ্ছা, এই যে ডিসক্রিটটা, এই ডিসক্রিটটা সসীম হয় আবার অসীমও হয়। সসীম মানে কি, ফাইনাইট আর ইনফাইনাইট। আর এটাও সেম ভাবে ফাইনাইটও হবে, আবার সরি এটা তো কন্টিনিউয়াস, তো এটা ফাইনাইট হবে না, এটা ইনফিনাইট হবে। ওকে, এবারে দেখো এই ইনফিনাইটটা দুই প্রকার, অসীম দুই প্রকার হয়, একটা গণনাযোগ্য আর একটা অগণনযোগ্য। তাহলে ডিসক্রিটের যে ইনফিনিটি বা অসীমটা আসে, এটা গণনাযোগ্য। গণনাযোগ্য একটা এক্সাম্পল দেখিয়ে দিই। যেমন দেখো, ধরো আমরা এরকম দিচ্ছি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব ডট ডট অসীম। তাহলে এইটার সমান হয় a বাই 1 মাইনাস r। তাহলে আমরা যোগ করতে পারলাম। কিন্তু এখানে দেখো, ধরো x সমান 1 2 3 ডট ডট অসীম। তাহলে এটা গুণে শেষ করা যাবে না, এটা হচ্ছে অগণনযোগ্য অসীম, অগণনযোগ্য অসীম। আর এটা হচ্ছে গণনযোগ্য। তাহলে যেটা ডিসক্রিট হবে সেখানে পদ সসীম অসীম দুটো হবে। এইটা যেমন একটা एग्जांपल দিলাম, এখানে পদ সংখ্যা 4টি, তাহলে এটা সসীম। আর এখানে ভ্যারিয়েবল গুলো সব আলাদা আলাদা, দেখো ভ্যারিয়েবল গুলো আলাদা আলাদা, তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবল বিচ্ছিন্ন। আর কন্টিনিউয়াস মানে কি, পরিবর্তনশীল। কি রকম, এখানে যেমন এক, এখানে দেখো কি কি আছে, 0 1 2, 0 আর 1 এর মাঝে কোনো পদ নেই, আছে? x এর মান 0 আর 1 এর মাঝে কিছু আছে? নাই। কিন্তু কন্টিনিউয়াসে যদি আমি এরকম দিই x টা যদি এরকম লিখে দিই 0 লেস দ্যান x লেস দ্যান 10, তাহলে x এর মান দেখো হাফ হতে পারে, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, এগুলো বিভিন্ন হতে পারে। তাহলে এই ধরনের বলা হয় কন্টিনিউয়াস। তার মানে ফ্র্যাকশন সহ যাবতীয় আমি যে ফ্র্যাকশন কল্পনা করব তার থেকে আরো অন্য ভ্যালু আসতে পারে, অন্য ফ্র্যাকশন আসতে পারে, মোটামুটি শেষ করা যাবে না, এবং সেটা সহজে গুণে শেষ করা যাবে না, ওই জন্য ওগুলো কন্টিনিউয়াস। আর এগুলো ডিসক্রিট মানে বিচ্ছিন্ন, মানে 0 1 2 ওইগুলোই শুধু পাবো। ধরো 0 থেকে 2 এর মাঝে 2 বিন্দু, 1 বিন্দু আর 0 বিন্দু, এই তিনটে বিন্দুই পাবো, এদের মাঝের সঙ্গে কোনো সম্পর্ক নেই এর, কিন্তু এখানে থাকবে।
ওই জন্য এটা কন্টিনিউয়াস, যে কোনো মান গ্রহণ করবে। ক্লিয়ার? তাহলে এই যে ভ্যারিয়েবল দুটো টাইপ বললাম, একটা ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস। আর অসীম দুই প্রকার বললাম, একটা গণনযোগ্য, অগণনযোগ্য। গণনযোগ্যটা আমরা বিভিন্ন সিরিজের মাধ্যমে সূত্রাবলীর সাহায্যে বের করতে পারি, আর অগণনযোগ্যটা একটা উদাহরণ দিয়ে দিলাম। ওকে, নেক্সট। তাহলে এই যতগুলো বললাম এগুলো খাতায় নোট করবে। এবারে এই যে র্যান্ডম ভ্যারিয়েবল, এটার আরেকটা নামকরণ করা যায়, সেটা হচ্ছে আমার ওই বাস্তব অপেক্ষক বলে। মানে আমরা যে ওই যে বাস্তব সংখ্যার সেট বললাম না, ওই বাস্তব সংখ্যার সেট, ওই জন্য ওটা বাস্তব অপেক্ষক। এটাকে অনেক সময় f of x দিয়ে প্রকাশও করে এটাকে। তাহলে f of x বললে আমরা ওই ভ্যারিয়েবলটাই বোঝাবো। ক্লিয়ার? এরপরে আসি, এই যতগুলো বললাম এগুলো একটু মনে রাখবে। এর সঙ্গে আরো আমরা অন্য টপিকে আসি। আর একটা টপিক ধরো, মনে করো কি বলবো, PMF। হ্যাঁ, PMF। দেখো, PMF এই ওয়ার্ডটা মনে রাখবে। এইটা হচ্ছে আমার প্রবাবিলিটি মাস ফাংশন। কি বলা হয়? প্রবাবিলিটি মাস, মাস ফাংশন। এগুলি বললাম, এই র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা ফাংশন বলতে পারি বাস্তব, তাহলে সেটা তো প্রবাবিলিটি মাস ফাংশন বলতে পারি। এই প্রবাবিলিটি মাস ফাংশন বা এর আলাদা নাম প্রবাবিলিটি ফাংশনও বলতে পারো, প্রবাবিলিটি ফাংশনও বলতে পারো, বা আরেকটা ফ্রিকোয়েন্সি ফাংশনও বলা যায়। ফ্রিকোয়েন্সি ফাংশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে কি জানি আমরা? পরিসংখ্যা। ফাংশন মানে কি? অপেক্ষক। তাহলে পরিসংখ্যা অপেক্ষক, এটা আমরা কি বলবো? সম্ভাবনা অপেক্ষক। আর এটা হচ্ছে সম্ভাবনা ভর অপেক্ষক। সম্ভাবনা, এটা ভর অপেক্ষক। ব্যাস। তাহলে এই তিনটের মিনিংসটা একই জিনিস বহন করবে। ওকে, এবার আসি, এই সম্ভাবনা ভর অপেক্ষকটা কি, এটা আমাকে তো ব্যাখ্যা করতে হবে এটা কি। এটা হচ্ছে এই যে ফাংশন f of x, ওই f of x টা বার করতে গেলে এইটা সমান p of x is equal to a, এইটা মনে রাখতে হবে। এই f of x বা p একই জিনিস। p প্রবাবিলিটি শব্দের প্রথম লেটারটা নিয়ে হচ্ছে, তার মানে p থাকা মানে মনে করবে প্রবাবিলিটি। আর এখানে এই যে প্রবাবিলিটি ফাংশন, সম্ভাবনা অপেক্ষক, ওই ভ্যারিয়েবল থেকে যেটা আসছে টার্মটা, সেটা প্রবাবিলিটি বোঝাবে। এটাকে ক্লিয়ার করে আরেকটু বুঝিয়ে দিই। দেখো, এইটাকে সাপোজ আমি তখন এস স্যাম্পল স্পেসে কি নিয়েছিলাম, দুবার টস করে এইচ এইচ, এইচ টি, টি এইচ আর টি টি, এই যে ভ্যারিয়েবল, এখান থেকে যে নমুনা বিন্দু আর এটা নমুনা দেশ টোটালটা, তার থেকে এখানে দেখো x যেগুলো ধরেছিলাম, একটা 0 মানে এটা x0, আর এই দুটো হচ্ছে x1 আর এটা x1, সরি x2, দুটো হেড। তাহলে দুটো হেড, এটা একটা হেড আর এটা হেড নয়। তাহলে সেক্ষেত্রে দেখো, যখন x এর জায়গায় আমরা 0টা পুট করব, দেখো, তাহলে f of যখন 0 নেব, তারপর নিশ্চয়ের প্রবাবিলিটিটা, তাহলে টি টি পড়ার প্রবাবিলিটি কত হবে? এখানে একটা আছে, তাহলে 1 বাই টোটাল নমুনা বিন্দু বাই 4, তার মানে এটা হবে 1 বাই 4। তাহলে এই যে পিটা, এইটাকে যদি আমরা p1 মনে করি, তাহলে f0 তে 1 এর 4 হলো, f1 এ কি হবে? এই p1 এ, সরি f1 x সমান যখন 1 হবে, দেখো এখানে দুটো আছে,
তাহলে 2/4 মানে হাফ হবে, 2/4 মানে প্রবাবিলিটি হাফ, তাহলে এটা হাফ হবে, এটা ধরছি p2, আর f(2) যখন করব এটা 1/4, এটা হচ্ছে p3। ওকে, আর এই যে x সমান a যেটা বললাম, এখানে a সমান কিন্তু ওই 0, 1, 2 এগুলো বাস্তব সংখ্যাটাকে প্রকাশ করলো। ওকে, তাহলে এই যে প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন বা ফ্রিকোয়েন্সি ফাংশন তিনটে শব্দের মধ্যে যাই দিক, সেক্ষেত্রে আবার এইটা বোঝানো মানে প্রবাবিলিটি বোঝায়। আর এক্ষেত্রে এই যতগুলো আমার স্পেকট্রাম আসবে 0, 1, 2 এক একটা স্পেকট্রাম, ওই স্পেকট্রামগুলো দিয়ে যে প্রবাবিলিটি আসবে তাদের যোগ করবে, p1, p2, p3 যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 1/4 প্লাস হাফ প্লাস 1/4, এটা 1 সর্বদা হবেই। ওকে, তাহলে প্রবাবিলিটি ফাংশন থেকে আমরা একটা ভালো নোট পেলাম, এটা একটা খুব সুন্দর নোট, এটা মনে রাখবে যে যতগুলো প্রবাবিলিটি ফাংশন বা মাস ফাংশন আসবে তাদের যোগফল, তার মানে p1, p2, p3 করা, আর এখানে p(0), p(1), p(f)(2) এটা মানে সে 1 বুঝাবে। ক্লিয়ার? এটা লেখা এটা লেখা একই। তাহলে এইটা একটু মনে রাখবে, যদি তোমার একটা প্রবাবিলিটি ফাংশনে যদি কিছু তথ্য দেয়া থাকে p1, p2 আর p3, তাদের যোগফল সাপোজ মনে করো 3 বেরিয়ে গেল, তাহলে মনে করবে সেই ম্যাথটা ভুল আছে, এটা সম্ভব নয়। আর আরেকটা জিনিস মনে রাখবে, এদের যোগফল নেগেটিভ কোনোদিন বেরোবে না। ক্লিয়ার? ওকে, আর এইটা সম্পর্কে একটু বলে দিই, এই f(x) টা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হবে। এটা অলওয়েজ f(x) গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কি হবে? 0, এটা একটু মনে রাখতে হবে, আর এই কন্ডিশনটা মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা আমি ভালো টপিক বললাম, এটি মনে রাখবে। ওকে, তার সঙ্গে এটা কিভাবে বললাম, এবারে এইটা থেকে এই যে ডিস্ট্রিবিউশনটা কি, এই ডিস্ট্রিবিউশনটা এখান থেকে একটু ব্যাখ্যা করে দিই। দেখো, x এর মানগুলো স্পেকট্রাম মানে x, আর তার থেকে যেগুলো আসবে সেটা হচ্ছে fx। এই fx বা আমরা এটাকে p ধরেছিলাম, p মানে এই তো x এর যে মানগুলো প্রত্যেকটা বসাতে হবে আর কি, বসে বসে প্রবাবিলিটি। তাহলে f(x) মানে p, ফার্স্টে x সমান যখন 0 করলাম, তাহলে fx মানে f0 মানে p টা কত বেরিয়েছিল, p1 টা 1/4, আবার x টা যখন অন করলাম এটা বেরোলো হাফ, আর x সমান 2 করলে এটা বেরোলো 1/4। এই যে ছকটা হয়ে গেল, এইটা এই ছকটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ওই র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এইগুলো 0, 1, 2, আর তার সাপেক্ষে এই যে f(x) ফাংশনটা এলো, এই ছকটাকে বলছে ডিস্ট্রিবিউশন করা। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি একটা एग्जांपल দিয়ে বোঝালাম। নেক্সট এই টপিকটা হলো, আর একটি টপিক আলোচনা করে দিই। ক্লিয়ার? মোটামুটি যেগুলো বললাম ঠিকই আছে। নেক্সট দেখো, তাহলে এখানে আমরা এই টার্মটা পেলাম f(x), আর একটা গুরুত্বপূর্ণ টার্ম পাবো x বার। দেখো x বারটা, এই x বার টার্মটাকে বলছে x বার, বা এটাকে বলছে গাণিতিক প্রত্যাশা। প্রত্যাশা বা আরেকটা এর নাম ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, MATH, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আচ্ছা, এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এই যে x বার, এইটাকে আমরা e দিয়ে এরকম e of x এরকম বলতে পারি। তাহলে এটার সমান x বার, দুটো একই জিনিস।
মানে এক্সপেকটেশন অফ ভ্যারিয়েবল সাপেক্ষে আর কি, ওইটা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এই জিনিসটা কি এটা একটু বলি। সাপোজ ওইটা দিয়ে ব্যাখ্যা করি। ধরো এস নমুনা দেশে দুটো কয়েন টস করে পেলাম আমি হেড হেড, তারপরে পেলাম একটা হেড টেল, একটা টেল হেড আর একটা টেল টেল। এক্ষেত্রে আমার হেড, দেখো হেড পড়া সংখ্যাকে x ধরলে যখন x সমান 0, নমুনা বিন্দু কি হচ্ছে আমার, নমুনা বিন্দু ওই টিটি, x সমান 1 নমুনা বিন্দু কি th ht, আর x সমান 2 হলে নমুনা বিন্দু hh। ওকে, এবারে এর বিভাজনটা কি রকম হবে, বিভাজন ছক বা ডিস্ট্রিবিউশনটা x আর fx, এখানে যখন 0 করেছিলাম প্রবাবিলিটি 1/4, 1 করলে হয়েছিল হাফ, আর 2 করলে হয়েছিল 1/4। তাহলে এইটা ডিস্ট্রিবিউশনটা করবে। এই যে x এর মানগুলো গ্রহণ করলো, ওইটাকে আমরা যদি এরকম একটা x1 একটা x2 একটা x3 এরকম ধরি, আর এখানে যে f of x এর মানগুলো এইটা যদি একটা p1 একটা p2 একটা p3 ধরি, তাহলে দেখো আমার এই যে ভ্যারিয়েবল গুলো প্রদত্ত থাকছে, আর p1 p2 তাদের প্রবাবিলিটিটা প্রদত্ত থাকছে, এবং এই কটার যোগফল অবশ্যই 1 হতে হবে। যদি 1 হয় তবে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ফর্মুলাটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো এই যতগুলো হলো, এইটা আমি কি ধরেছি, যেটা x1, এটা x2, এটা x3, আর এটা কি p1, এটা p2, এটা p3। এইগুলো গুণ করলে, এগুলো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে যোগ করে দিলে যে রেজাল্টটা আসবে ওইটাকে বলা হয় মধ্যক বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তাহলে মধ্যক বা x বার, এটাকে আবার কি বলে, x বারটাকে কি বলছে, মধ্যক, বা ইংরেজিতে আবার বলা হয় মিন, মিন বা মধ্যক। তার মানে যেটাই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন সেটাই হচ্ছে মিন। ওকে, তাহলে এরপরে দেখো এই মানগুলো আমার প্রদত্ত থাকবে, এগুলো প্রদত্ত থাকবে, আর এটার মান 1 হতে হবে। তাহলে এখান থেকে e of x টা কি বেরোবে, এই x1 আর p1, x1 into p1 x2 p2 plus x3 p3, এইটার মান যেটা হবে, দেখো প্রথমে 0 into 1/4, 1 into half, 2 into 1/4, তা 0 plus half is equal to 1। এখানে ক্যালকুলেশনে 1 আসতেই পারে। ক্লিয়ার? জেনারেলি তাহলে কি বলবো আমরা, x বারটা কি, যে যদি x of i এবং p of i প্রদত্ত থাকে তবে e of x বা x বার এইটার সমান কি হবে, সামেশন অফ xi pi, ব্যাস সামেশন অফ xi pi। এবারে এই ভ্যারিয়েবল গুলোর বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। দেখো এইখানে x এর যে ভ্যালু গুলো i1 i2 i3 এগুলো সব চলে আসবে। ওকে, এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের এই জায়গাটা যদি এর ভ্যারিয়েবল গুলো আমি এরকম ধরি x1 স্কয়ার x2 স্কয়ার x3 স্কয়ার ডট ডট xn স্কয়ার,
আর এটা p1 p2 p3 ডট ডট pn হয়, তাহলে x বার বা ওই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি হবে? এটা x1 স্কয়ার p1 x2 স্কয়ার p2 ডট ডট xn স্কয়ার pn। বাস এইটা হবে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা মধ্যক বা মিন। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এগুলো একটি মনে রাখ। আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা দিই। এই তো এটা তো ভালো উদাহরণ একটা ছিল, এটা দিয়ে ব্যাখ্যা করলাম যতগুলো, এটা মনে রাখবে। এবারে যদি বলি একটা ছক্কা চালনা করে তার এই বিভাজনটা বের করো, এই যে সরি ডিস্ট্রিবিউশনটা, একটা ছক্কা চালনা করে, সেটা একবার দেখি। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আবার ওই যে সম্ভাবনা বিভাজন যেটা বলেছিলাম, তাদের প্রকাশভঙ্গি আবার এরকমও থাকে। দেখো এই যে ফাংশনটা এভাবে যেটা বলছি, এটা x1, p1 আবার x2, p2 দি টোটাল ডট ডট xn, pn এরকম ভাবে সেটের আকারও থাকতে পারে। কি বললাম? এই প্রবাবিলিটি এরকম সেটের আকার, মানে x1 যখন আমাদের ভ্যারিয়েবল তখন তার সাপেক্ষে প্রবাবিলিটি p1, x2 হলে p2, এভাবে সেটের আকারে দিয়ে দেবে। তাহলে সেটা দেখে কনফিউজ হওয়ার দরকার নেই, তাই বলে দিলাম এরকম আকারেও থাকতে পারে। তাহলে সেখান থেকে ওইটাই বুঝবে যেটা বোঝালাম। ওকে, আচ্ছা কি বললাম, একটা ছক্কাকে যদি আমরা টস করি, তার বিভাজনটা এই ডিস্ট্রিবিউশনটা দেখাবো, ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে ছক্কাটাকে যখন আমরা এ করব, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখো আর অত ব্যাখ্যা করছি না। তাহলে ছক্কায় যে সংখ্যাগুলো পড়ে, সেই সংখ্যাগুলো এক একটি বাস্তব সংখ্যা যদি আমি প্রকাশ করি, x এর মান যদি 1 ধরি, তাহলে আমরা ছক্কায় এটা তাহলে f অফ x ধরবো। তাহলে এক পড়ার সম্ভাবনা কত ছক্কায়? 1/6। তাহলে এটা 1/6 হবে। x এর মান যখন 2, তাহলে এটা 1/6। x এর মান 3 হলে 1/6। x যখন 4 পড়বে সেটাও 1/6, আর 5, 6 যাই পড়ুক এটা 1/6, 1/6। এবারে দেখবে এই যতগুলো বেরোলো, এর যদি p1, p2, p3, p4, p5 আর p6 ধরি, এদের যোগ করে দিলে সর্বদা রেজাল্ট 1 চলে আসবে। এটা হবেই। এই যে বিভাজনটা, এটাকে বলছে ওই র্যান্ডম ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এবারে এত তো সোজা থাকবে না, একটু প্রশ্ন একটু যদি পেঁচিয়ে থাকে। সাপোজ একটা প্রশ্ন আমি দেখো এরকম যদি থাকে, মনে করো আচ্ছা তাসের প্যাকেট থেকে দিই, তাসের প্যাকেটে কি থাকে? 52টা তাস থাকে। তাহলে ধরো একটি তাসের প্যাকেট থেকে 3টি তাস টানা হলো। এই টানা তাসগুলোর মধ্যে টেক্কা পড়ার বিভাজন, মানে ডিস্ট্রিবিউশনটা চাইছে কি হবে। ওকে, তাহলে এখানে আমার ফার্স্টে বুঝতে হবে 52টা তাসের মধ্যে 4টে সুইট থাকে, ভাগ সুইটস 4টে থাকে। সেই 4টি সুইটস কি কি থাকে? স্পেড থাকে, স্পেড, তারপরে আবার স্পেড, তারপরে ডায়মন্ড, তারপরে ক্লাব থাকে, হার্ট থাকে, ডায়মন্ড থাকে।
এই 13টা করে, এটা 13, এটা 13, এটা 13, এটা 13। স্পেড আর ক্লাব ব্ল্যাক কালার আগে আমি ডিসকাস করেছিলাম, ব্ল্যাক কালারে হয়। হার্ট আর ডায়মন্ডটা রেড কালারের হয়। তাহলে টোটাল রেড হয় 26, রেড কালার হবে 26 আর ব্ল্যাক কালারও 26। এবারে স্পেড ক্লাব হার্ট, স্পেডটা কেমন দেখতে হয় এই যেমন আমি ব্যাখ্যা দিয়েছিলাম, এরকম ব্ল্যাক কালারের। ক্লাবটা কেমন হয়, ক্লাবটা এরকম দেখতে হয়। হার্টটা কেমন হয়, এরকমই। আর ডায়মন্ডটা এরকমই, এগুলো রেড কালার। এই প্রতিটি 13টা ভাগের মধ্যে টেক্কা একটা থাকে। টেক্কা এখানে কটা থাকে, অনেকে এক্কা উচ্চারণ হয় এরকম। বড় তাসের মধ্যে এরকম সিম্বল থাকবে আর বড় হাতের এ লেখা থাকবে, এটা টেক্কা বলা। তাহলে এরকম 4টে সুইটে 4টে এরকম এই সিম্বলটা অবশ্যই এর মধ্যেই থাকবে, এই সিম্বলটাও এর মধ্যেই থাকবে, দিয়ে এরকম বড় একটা এ থাকবে। তাহলে এরকম ভাবে আমার কটা থাকবে, 4টে। এই 4টে টেক্কার মধ্যে 3টি তাস, সরি টোটাল 52টা তাস থাকে। তাহলে এখানে 13 × 4 মানে 52টি তাস। আমার প্রশ্নটা দেখতে পাচ্ছ, টেক্কা পড়ার বিভাজনটা বের করতে হবে। আর এখানে টেক্কা মোট কটা, এই স্পেডে একটা, ক্লাবে একটা, হাতে একটা, ডায়মন্ডে একটা। স্পেড মানে ইস্কাপন, এটা হচ্ছে ক্লাব মানে চিড়িতন, এইটা হরতন, আর এইটা হচ্ছে রুবিতন ডায়মন্ড। ওকে, তাহলে এরপরে দেখো এইগুলোর মধ্যে 52টি আছে, মোট তাস 52টি। 3টি টানা কমাদি, 3টি টানা যায় 52C3 প্রকারে। এইটা হবে মোট নমুনা বিন্দু এইটা। এবারে যদি টেক্কা দেখো, যদি টেক্কা ওঠার সম্ভাবনা চলক x হয়, তো যখন x হয় তাহলে x এর মান 0 হতে পারে। কেন, বাস্তব সংখ্যা দিয়ে এটা প্রকাশ করব। 0 কেন হতে পারে, যদি কোনো ওই 3টে টানলাম তো কোনো টেক্কা এলো না, ওই 48টা তাসের মধ্যে এলো, 52টার 4টে বাদ দিলে 48-এর মধ্যে যদি কোনো 3টে উঠে আসে তাহলে তাহলে টেক্কা থাকছে না, তাহলে x এর মান একটা 0 হতে পারে। বা মনে করে একটা টেক্কা এলো, x এর মান 1 হতে পারে। বা দুটো টেক্কা উঠলো, x এর মান 2 হতে পারে। বা 3টে টেক্কা এলো, x এর মান 3 হতে পারে। তাহলে এখানে দেখো যখন বিভাজনটা আমরা করব ডিস্ট্রিবিউশনটা, তাহলে আমরা x এর মানগুলো ফার্স্টে নেব x স্পেকট্রাম, আর এর সাপেক্ষে আমরা f অফ x বা ওই যে প্রবাবিলিটিটা বার করব, বা pটা p অফ i করছি, p1 p2 p3 এরকম যাবে। তা x এর যখন এই স্পেকট্রাম গুলো নেব, দেখো যখন 0 নেব, 0 নেওয়া মানে কি, তার মানে 48টার মধ্যে 3টে আসবে আর ওই 4টে টেক্কার মধ্যে কেউ আসবে না। তার মানে কি হবে, 4টে টেক্কা থেকে কেউ আসছে না, 4C0, তাহলে আসছে আমার 48টার থেকে 3টি, আর টোটাল কত হবে 52C3। এইটা এর প্রবাবিলিটি হয়ে গেল। ব্যাস, আমি শর্টে লিখে দিচ্ছি। যখন অন করব, 1 এর ক্ষেত্রে তোমার 4টের থেকে যে কোনো একটা আসবে, মানে 4C1, আর বাকি 48টার থেকে দুটো আসবে, আর নিচটা হচ্ছে 52C3। ওকে, যখন স্পেকট্রাম 2 হবে তখন 4C2 আর 48C1, আর এখানে হবে 52C3। যখন 4 হবে
তখন এখানে 4C4 আর 48C0 আর এখানে হবে আমার 52C3। ক্লিয়ার? তাহলে এই যতগুলো প্রবাবিলিটি, এটা P1, এটা P2, এটা P3, এটা P4, এবারে এইগুলো ক্যালকুলেশন করলে একটা একটা করে মান আমরা পাবো, ওগুলো নিজেরা করবে। এইখান থেকে যদি E of x চাই, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটা কত, তাহলে আমরা এখানে কি করব, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এগুলো করে সবগুলো যোগ করে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটাও বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই যে যতগুলো বললাম এইটা র্যান্ডম ভেরিয়েবল, আর এই চ্যাপ্টারটা ভেরি ইজি, জটিল হবে না, তোমরা প্র্যাকটিস করবে। তবু আমি নেক্সট ক্লাস কয়েকটা জটিল ম্যাথ দেখে দেখে আমি আলোচনা করে দেবো। ওকে।